কোমরে ব্যথা বা কোমর থেকে পায়ের দিকে টান ধরা ব্যথা বা সায়াটিকা এই ধরনের সমস্যা বা খুব রেয়ার সিচুয়েশনে আমরা দেখতে পারি যে বাওয়েল বা ব্লাডারের সমস্যাও আসতে পারে। ইউরিন ধরে রাখতে না পারা বা ইউরিন আটকে যাওয়া এই ধরনের সমস্যা, অ্যাট দ্য সেম টাইম স্টুল ধরে রাখতে না পারা বা স্টুল আটকে যাওয়ার সমস্যাও, এগুলোও কিন্তু এই স্পাইনের সমস্যা থেকে হতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানে আমি বলবো 100 জনের মধ্যে 95 জনেরই অপারেশনের প্রয়োজন নেই। দর্শক বন্ধুরা নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ডিস্ক প্রোল্যাপস, অনেক দর্শক বন্ধু আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আমার L4 L5 এর সমস্যা হয়েছে। সাধারণত তারা বুঝতে পারেন না যে তাদের কি করতে হবে। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে ডিস্ক প্রোল্যাপস নিয়ে কথা বলবো, কারণ L4 বা L5 এ যদি সমস্যা হয় তাহলে তিনি কি করবেন। এই ধরনের সমস্যা হলে প্রথমত আমরা বুঝবো কী করে, এর কারণই বা কী এবং এর চিকিৎসা কী। অনেক বন্ধু ভয় পান, আমার এই ডিস্ক প্রোল্যাপসের সমস্যা হয়েছে, আমাকে কি অপারেশনই করতে হবে? সবসময় কি তাই? আসুন দেখি চিকিৎসক কী বলছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র স্পাইন সার্জন ডক্টর অনিন্দু বাসুকে। স্যার নমস্কার। নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। দর্শক বন্ধুদের অনুরোধে আজকে আমাদের এই জিজ্ঞাসা, কারণ তারাই বলেছিলেন যে ডিস্ক প্রোল্যাপস নিয়ে কথা বলতে এবং L4 L5 এই ধরনের বিষয়গুলো নিয়ে তারাই আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন। তো সেই জায়গা দিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এক্স্যাক্টলি ডিস্ক প্রোল্যাপস বলতে আমরা ঠিক কি বুঝবো? ঠিক, এটা খুবই কমন সমস্যা, ডিস্ক প্রোল্যাপস বা স্লিপ ডিস্ক যাকে আমরা বলে থাকি। সেটা যদি আপনাদের বোঝাই তাহলে এই মডেলটা দিয়ে আমি বোঝাতে পারি। আচ্ছা, এই মডেলটাই যদি আপনি দেখেন যে এটা হলো শিরদাঁড়ার মডেল। আচ্ছা, এবং এই মডেলে আমরা দেখতে পাচ্ছি শিরদাঁড়াগুলোর মাঝখানে, দুটো শিরদাঁড়ার হাড়ের মাঝখানে এই যে সফট জিনিসটা, এটাকে বলে ডিস্ক। আচ্ছা, এই সফট জিনিসটা এটা একটা জেলের মতো জিনিস। আচ্ছা, এটা বেসিক্যালি শিরদাঁড়ার দুটো হাড়ের মাঝখানে থাকে এবং এই শিরদাঁড়ার আমাদের হাড়ের মাঝখানে থেকে এটা শক অ্যাবজর্বারের কাজ করে। ওকে। এটা হলো যখনই আমরা খুব ঝাঁকুনির মধ্যে পড়ছি বা যখন আমরা দৌড়চ্ছি বা বসে আছি বা যখনই শিরদাঁড়ার ওপর কোনো স্ট্রেস পড়ছে, এই স্ট্রেসগুলো কিন্তু এই ডিস্কগুলো শক অ্যাবজর্বারের মতো অ্যাবজর্ব করে। আচ্ছা, তো যখন কোনো শক বা কোনো মানে শরীরের এই শিরদাঁড়ার ওপর চাপ অত্যন্ত বেশি মাত্রায় পড়ে, বা আমাদের শিরদাঁড়ার পারিপার্শ্বিক যে মাসেলগুলো বা যে মাংসপেশি তারা যদি শক্ত না হয়, আর যদি আমরা যদি কোনো ভারী জিনিস তুলি বা দীর্ঘদিন খারাপভাবে বসে শিরদাঁড়ার এই ডিস্কের ওপর অত্যাধিক চাপ তৈরি করি, তাহলে কিন্তু অনেক সময় এই শক অ্যাবজর্বারগুলো বা এই যে জেলির মতো জিনিস, এই যে ডিস্ক, এইটা জায়গা থেকে বেরিয়ে আসে। এই লাল মতো জিনিসটাকে আমরা যেরকম দেখতে পাচ্ছি জায়গা থেকে বেরিয়ে এসছে, এটা জায়গা থেকে বেরিয়ে এসছে। এবং জায়গা থেকে বেরিয়ে এসে এটা কি করে আমরা দেখতে পাচ্ছি, হলুদ হলুদ জিনিসগুলো বেসিক্যালি শিরদাঁড়ার মাঝখান থেকে বেরিয়ে আসা স্নায়ু বা নার্ভ। আচ্ছা, এই নার্ভগুলো কোমর থেকে বেরিয়ে এসে এগুলোর সমষ্টি তৈরি করে এবং সেখান থেকে পায়ের মাসেলের দিকে যায়, পায়ের দিকে যায়, পায়ের পাতার দিকে যায়, পায়ের আঙুলের দিকে যায়, আমাদের পা নাড়তে সাহায্য করে, পায়ের মাসেলগুলো নাড়তে সাহায্য করে, আমাদের হাঁটতে সাহায্য করে, চলাফেরা করতে সাহায্য করে, এবং শুধু তাই নয়, আমাদের বাওয়েল এবং ব্ল্যাডার মানে প্রস্রাব বা পায়খানা ধরে রাখার কন্ট্রোলের ওপরেও সাহায্য করে। তো এই নার্ভগুলো কিন্তু খুব ভাইটাল। তো এই স্লিপ ডিস্ক যদি হয়, এই নার্ভগুলো যদি চাপ পড়ে, সেক্ষেত্রে আমরা যেটা সমস্যা ফেস করে থাকি অনেক ক্ষেত্রে, যে কোমরে ব্যথা বা কোমর থেকে পায়ের দিকে টান ধরা ব্যথা বা সায়াটিকা এই ধরনের সমস্যা, বা খুব রেয়ার সিচুয়েশনে আমরা দেখতে পারি যে বাওয়েল বা ব্লাডারের সমস্যাও আসতে পারে। মানে অনেক সময় ইউরিন করে ফেলার সমস্যাও হয়ে থাকে। ইউরিন ধরে রাখতে না পারা বা ইউরিন আটকে যাওয়া এই ধরনের সমস্যা, অ্যাট দ্য সেম টাইম স্টুল ধরে রাখতে না পারা বা স্টুল আটকে যাওয়ার সমস্যাও, এগুলোও কিন্তু এই স্পাইনের সমস্যা থেকে হতে পারে, কিন্তু খুব রেয়ার, খুব কম হয়। সাধারণত স্লিপ ডিস্ক মানে হলো এই দুটো হাড়ের মাঝখানে যে শক অ্যাবজর্বার জায়গা থেকে বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে আইদার নার্ভের কাছাকাছি আছে বা নার্ভের উপর চাপ দিচ্ছে, সে কারণে তীব্র কোমরে ব্যথা বা পায়ে টান ধরা ব্যথা, এটাই কিন্তু সাধারণত আমাদের পেশেন্টরা অনুভব করে থাকেন এবং এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন।
একেবারে। ডাক্তারবাবু, আমি আরেকবার আপনার কাছে প্রশ্ন রাখবো। আপনি তো দুটো বিষয় বললেন, ব্যথার কথা বললেন, পায়ে টান ধরার কথা বললেন, এবং তার পাশাপাশি একদম এক্সট্রিম সিচুয়েশনে গেলে ইউরিন প্রবলেম বা ইউরিন করে ফেলা বা পটি করে ফেলার যে সমস্যা সেটার কথা আপনি বললেন। প্রাইমারিলি আর কি কি লক্ষণ দেখা যায় এই ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে? মোস্ট কমন বা সবচেয়ে বেশি যেটা আমরা পাই সেটা হলো ডিস্ক প্রোল্যাপস যাদের হয়েছে তারা তীব্র কোমরে ব্যথা, বা অনেক সময় যাদের ক্রনিক ডিস্ক প্রোল্যাপস থাকে বা অনেক দিন ধরে ডিস্ক প্রোল্যাপস আছে তারা কিন্তু ক্রনিক একটা ব্যাক পেন নিয়ে বা কোমরে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। আচ্ছা। তো এখন যদি অ্যাকিউট ডিস্ক প্রোল্যাপস হয় বা সদ্য ডিস্ক প্রোল্যাপস হয়েছে, সেক্ষেত্রে এই 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 ডিস্কের আশেপাশে একটা ইনফ্লামেশন বা একটা সোয়েলিং বা একটা ফোলা ভাব তৈরি হয়, যার জন্য ইনফ্লামেশনের জন্য কিন্তু একটা তীব্র ব্যথা হয়। এবং অনেক ক্ষেত্রেই পেশেন্টরা বলেন কোমরটা লক হয়ে গেছে, আমি উঠে বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, হাঁটতে পারছি না। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে পেশেন্টরা কাজে যেতে পারছেন না, তাদের হয়তো কাজ থেকে ছুটি নিতে হচ্ছে, বাড়িতে রেস্টে থাকতে হচ্ছে। তো এই সিচুয়েশনগুলো কিন্তু এই স্লিপ ডিস্ক থেকে অ্যারাইজ করতে পারে। এটাই সবচেয়ে কমন ফাইন্ডিংস মানে বা কমন প্রেজেন্টেশন যাদের স্লিপ ডিস্ক হয় তাদের। একদম। আমি লক্ষণ জানলাম, কারণ জানলাম, এবার আমি রোগ নির্ণয় সম্পর্কে জানবো যে আপনারা আরও নিশ্চিত হবার জন্য যে এটা যে ডিস্ক প্রোল্যাপস হচ্ছে বা স্লিপ ডিস্কই হচ্ছে সেটার ট্রিটমেন্ট শুরু করার আগে অবশ্যই আপনাদের রোগ নির্ধারণ করতে হবে। তো সেই রোগ নির্ধারণ করে আপনারা এই অসুখটা নিশ্চিত করেন কোন কোন পরীক্ষার মাধ্যমে? প্রথমত খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো পেশেন্টকে দেখা। আচ্ছা। পেশেন্টকে দেখা, পেশেন্টের সঙ্গে কথা বলা, তাকে ফিজিক্যালি এক্সামিন করা কিছু কিছু সিচুয়েশনে। কারণ অনেক পেশেন্টই অনেক সময় অনেক দূরে থাকেন বা অন্য সিটিতে থাকেন, তারা আমাদের সঙ্গে ভিডিও কনসালটেশন করতে চান। সেটা যদি নেহাত অপারগ হয়েই আমরা করি, কিন্তু সবসময় উচিত পেশেন্টের ডাক্তারবাবুর সামনে গিয়ে পৌঁছানো। তো আমি এনকারেজ করি সবসময় বা পেশেন্টদের বলি যে সম্ভব হলে আমার কাছে নিয়ে আসুন, আমি পেশেন্টের সঙ্গে কথা বলতে চাই, তাকে দেখতে চাই, তার সমস্যাটা আমি নিজে শুনতে চাই। এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং কারণ তার থেকে এই কথা পেশেন্টের সঙ্গে কথোপকথন এবং পেশেন্টকে পরীক্ষা করার মাধ্যমেই কিন্তু আমরা একদম রোগ নির্ধারণ করতে পারি। আমাদের মাথায় কিন্তু ইমপ্রেশন হয়ে যায় যে আমি কি সমস্যা নিয়ে পেশেন্ট আমার কাছে এসছে, এবং আমি তাকে যদি কোনো পরীক্ষাও করতে দিই সেই পরীক্ষায় আমি কি পেতে পারি এটা কিন্তু আমার মাথার মধ্যে আমার অলরেডি ইমপ্রিন্ট হয়ে যায়। তাও পেশেন্টরা স্বাভাবিকভাবে এই ধরনের কোমরে ব্যথা, কোমর থেকে পায়ের দিকে টান ধরা বা পায়ে ঝিনঝিন করা, অবসভাব বা হাঁটতে না পারা, এই ধরনের সমস্যা নিয়ে আসলে আমরা যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করি যে স্লিপ ডিস্ক হয়েছে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হলো এমআরআই স্ক্যান কোমরের, বা যদি ঘাড়ের সমস্যা হয় ঘাড়ের, তো এমআরআই স্ক্যানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পরীক্ষা। আচ্ছা। এটা দিয়ে আমরা রোগ নির্ধারণ করার অধিকাংশ ক্ষেত্রে রোগ নির্ধারণ করার জন্য এটাই একদম মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা। একদম। আমি চিকিৎসার প্রসঙ্গে আসবো যে দর্শক বন্ধুদের অধিকাংশ মানুষদের প্রশ্ন থাকে যে আমি যেটা শুরুতেই বললাম যে L5 L4 এই সমস্যাগুলো, এখান থেকে বুঝতে পারছি যে L5 আর L4 যদি আপনি একটু হাত দিয়ে দেখিয়ে দেন। L5 L4 কথাটার মানে হলো যে আমাদের লাম্বার স্পাইন, আমাদের শিরদাঁড়াটা 3টে বা 4টে ভাগে ভাগ করা আছে। এইটা ঘাড় উপরের দিকটা, এটাকে বলে সার্ভাইকাল স্পাইন। এখানকার আমরা ভার্টিব্রাগুলোকে মার্ক করি বা নাম দিই C1, C2, C3, C4 করে C7 অবধি। আচ্ছা। হ্যাঁ, ঠিক তেমনি তার নিচের পাটটা পিঠ, মানে এইটা ঘাড় হলো সার্ভাইকাল স্পাইন, তার নিচের পাটটা মধ্যিখানটা পিঠ, মানে যেটা আমাদের এইখানটা, এই পিঠের জায়গাটাকে বলে থোরাসিক বা ডরসাল স্পাইন। সেখানে 12টা ভার্টিব্রা আছে, 12টা হাড় আছে, সেগুলোকে আমরা নাম দিই T1, T2, T3, T4, T5 করে T12 অবধি। আচ্ছা। তো ঘাড়ে আমাদের 7টা হাড় পেলাম, 6 C1 থেকে C7। পিঠে আমরা 12টা হাড় পেলাম, T1 থেকে T12। আবার কোমরে চলে আসি আমরা লাম্বার স্পাইন, যেটাকে বলে L, লাম্বার স্পাইন। লাম্বার স্পাইনের হাড় আছে 5টা, তো তাকে আমরা নাম দিই L1, L2, L3, L4, L5। এবার ক্লিয়ার হয়েছে। এইবার এই L4 আর L5 মানে হলো এই নিচের এই দুটো হাড়, আর তার তলায় থাকে সেক্রাম, সেটাকে আমরা S বলি। তো সেক্রামের যে প্রথম হাড়টা তার সঙ্গে লাম্বারের যে লাস্ট হাড়টা, সেই সংযোগ স্থলটাকে বলা হয় L5S1। আচ্ছা। তো L4 L5 মানে হলো লাম্বার স্পাইন, মানে কোমরের 4 আর 5 নম্বর হাড়। ওকে। 4 and 5 হলো 4 আর 5 নম্বর হাড়।
তো L4 আর L5 বা L5S1 এই দুটো জায়গাতেই আমরা দেখি সবচেয়ে বেশি স্পাইনের সমস্যা দেখা দেয়। আচ্ছা, কারণ লাম্বার স্পাইন বা কোমর এইটা হলো আমাদের মোবাইল পার্ট অফ দ্য স্পাইন, ঘাড়ের মতো। মানে আমরা ঘাড় ঘোরাতে পারি, ঘাড় ওপর নিচে করতে পারি, আবার ঠিক তেমনি কোমরটাকেও আমরা ঘোরাতে পারি, কোমর এই ওপর নিচে করতে পারি। তো এই দুটো জায়গায় আমাদের স্পাইনের হলো সবচেয়ে বেশি মোবাইল বা সবচেয়ে বেশি মানে এই জায়গাগুলোতে মুভমেন্ট সম্ভব। তো এই জায়গাগুলোতেই কিন্তু তাই জন্য বেশি সবচেয়ে সমস্যা আসে। পিঠ বা থোরাসিক স্পাইন কিন্তু রিজিড, মানে এখানে মোবিলিটি অতটা সম্ভব নয়, তাই জন্য পিঠে স্পাইনের সমস্যা, ওই স্লিপ ডিস্ক জাতীয় সমস্যা খুব কম হয়। ওকে, মেন হয় ঘাড়ে এবং হয় কোমরে। বোঝা গেল। নেক্সট হচ্ছে চিকিৎসার প্রসঙ্গে আসবো, যে এটা চিকিৎসা কি ওষুধে সারে না এটা অপারেশন করতে হয়? অধিকাংশ ক্ষেত্রেই মানে আমি বলবো 100 জনের মধ্যে 95 জনেরই অপারেশনের প্রয়োজন নেই। আচ্ছা, এটা মানে যদিও এখনকার দিনে অপারেশনের সংখ্যা বাড়ছে, অপারেশন আমরা মানে আগেকার দিনে যত স্পাইন সার্জারি হতো তার থেকে বেশি সংখ্যক স্পাইন সার্জারি এখনকার দিনে হচ্ছে, তার সেটা একটা ডিফারেন্ট ইস্যু, সেটা নিয়ে আমি কথা বলবো। কারণ সেটার কারণ টেকনোলজি ইমপ্রুভ করেছে, আমাদের এক্সপার্টিস ইমপ্রুভ করেছে, লোকের হাতে সময় কমেছে, লোকে তাড়াতাড়ি সুস্থ হতে চায়, এবং আমরা জানি যে আমরা এই অপারেশনটা করে আমার মানে সাকসেস রেট ভেরি হাই, আমি পেশেন্টকে সুস্থ করে দিতে পারবো। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু যদি আমি দেখি যে সম্যকভাবে যে স্পাইনের সমস্যা বা স্লিপ ডিস্ক হলেই কি অপারেশনের প্রয়োজন, আমার উত্তর হলো না। 95% ক্ষেত্রে স্লিপ ডিস্ক বা যে কোনো স্পাইনের সাধারণ স্পন্ডাইলোসিস জাতীয় সমস্যার চিকিৎসার অপারেশনের প্রয়োজন নেই। ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি, সময়, ওয়েট রিডাকশন, এই ধরনের লাইফস্টাইল মডিফিকেশন, পশ্চার কেয়ার, এই ধরনের কিন্তু রেমেডিসগুলো আমরা প্রাথমিকভাবে ট্রাই করে থাকি, এবং এতেই কিন্তু অধিকাংশ পেশেন্টই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। একদম। ডাক্তারবাবু, আপনি ওষুধের কথা বললেন যে 95% কেসে অপারেশন লাগে না, বাকি যে রেস্ট অফ দ্য পার্ট সেখানে ওষুধ, ফিজিওথেরাপি, লাইফস্টাইল মডিফিকেশনটাই ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এ প্রসঙ্গে আপনাকে বলবো যে এই যে ওষুধ বা ফিজিওথেরাপি, সেটা কি সারা জীবন চালিয়ে যেতে হয়? ওষুধ তো ডেফিনেটলি কোনো ওষুধই সারা জীবন চালিয়ে যাওয়ার মানে আনলেস সেটা সুগার, প্রেশার বা এমন কোনো ওষুধ যেটা আপনার হার্ট, লাং, কিডনিকে বা বিভিন্ন রকম মানে ভাইটাল অর্গানসকে সুস্থ রাখবে, তো সেই ধরনের ওষুধ ছাড়া স্পাইনের জন্য ওষুধ সারা জীবন চালিয়ে যাওয়ার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। ওকে। যার ক্ষেত্রে ওষুধ দীর্ঘদিন চলছে, ব্যথার ওষুধ বা নার্ভের ওষুধ, সেক্ষেত্রে কিন্তু তাদের খতিয়ে দেখতে হবে যে কেন তাদের এই ওষুধের প্রয়োজন পড়ছে। আচ্ছা, সেক্ষেত্রে ওই কারণে এই ওষুধ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খেয়ে যাওয়াটা কিন্তু একদমই পেশেন্টের শরীরের পক্ষে ভালো নয়। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখি পেশেন্টরা বিভিন্ন একজন ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, তারপরে পরের বার দেখাচ্ছেন আরেকজন ডাক্তারবাবুর কাছে, তারপরের বার আরেকজন ডাক্তারবাবুর কাছে। তো পেশেন্টরা অনেক সময় এক ডাক্তারবাবুর সঙ্গে ফলো আপ করেন না, তাই জন্য তারা বিভিন্ন লোকের কাছে যেতে থাকছেন, এবং মাসের পর মাস, বছরের পর বছর ধরে বিভিন্ন রকম ব্যথার ওষুধ, নার্ভের ওষুধ খেয়ে যাচ্ছেন। তো এইটা কিন্তু সঠিক প্র্যাকটিস নয়, এটাকে আমি ডিসকারেজ করি এবং পেশেন্টদের বলি যে আমাদের কিন্তু খতিয়ে দেখতে হবে যে কেন আপনার এত ওষুধের প্রয়োজন পড়ছে, আপনার রোগটা অ্যাকচুয়ালি কী এবং তার কী সলিউশন আছে। আপনার বাত না স্পন্ডাইলোসিস না নার্ভের ওপর চাপ, এতটাই চাপ যে আপনার ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি সময় কমছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন ইম্পর্ট্যান্ট হয়ে যায় যে সঠিক রোগ নির্ধারণ করা, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই স্পাইনের মাইক্রো সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারি আজকালকার দিনে আমরা যেটা করছি, তাতে কিন্তু পেশেন্ট সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে। একেবারে। তো এবার যেটা আমার আরেকটা জানার বিষয়, লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ফিজিওথেরাপি, আর তার পাশাপাশি খাবার দাবার, এই ধরনের সমস্যা যেহেতু দিনে দিনে ক্রমশ বাড়ছে, তো আমি সেই প্রসঙ্গে আসছি আপনার কাছে যে কেন বাড়ছে, কিন্তু এই বিষয়টা অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন, ফুডস অ্যান্ড যেটা আপনি বললেন ফিজিওথেরাপি, সেটা আমাদের কিভাবে হবে, মানে সেটা এই ধরনের পেশেন্টের কিভাবে হবে? লাইফস্টাইল মডিফিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ফর এক্সাম্পল, কারোর যদি বেশিক্ষণ বসে কাজ থাকে, তাকে একটি চেয়ার ব্যবহার করতে হবে যেটা আর্গোনমিক চেয়ার, যেখানে তার কোমরে যথেষ্ট সাপোর্ট আছে, হয়তো তিনি রিল্যাক্স করছেন, তার ঘাড়েও একটু সাপোর্ট তার দরকার, এবং তাকে কিন্তু চেয়ারের একদম পেছনে গিয়ে সোজা হয়ে
শির দ্বারা কোমর বা পিঠ ঘাড় এগুলোকে সোজা, যতটা সম্ভব সোজা রেখে শটান হয়ে বসে যতটা সম্ভব কাজ করা তার সম্ভব তাকে করতে হবে। এই পশ্চার, শরীরের পশ্চারটা, শির দ্বারার পশ্চারটা কিন্তু তাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে অ্যাক্টিভলি। আমাদের মানে সাধারণভাবে আমাদের টেন্ডেন্সি হলো স্লাউচ করে বসা, মানে সামনের দিকে এরকম ঝুঁকে বসা। সেটা কিন্তু নর্মাল শির দ্বারার পশ্চার নয়। আচ্ছা, যত আমরা এরকম করে বসছি তত মাসেল ইমব্যালেন্স তৈরি হচ্ছে স্পাইনে, তত এই স্পাইনের যে শক অ্যাবজর্বারগুলো যাকে আমরা ডিস্ক বলছিলাম তাদের উপর আনডিউ প্রেশার তৈরি হচ্ছে, তারা তাড়াতাড়ি ডিজেনারেশন হচ্ছে এবং স্পাইনের এই ডিস্ক জাতীয় মানে জনীয় সমস্যাগুলো আস্তে আস্তে বাড়ছে। তো তাই জন্য পশ্চার কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যারা ল্যাপটপে কাজ করছেন বা কম্পিউটারে কাজ করছেন, কম্পিউটার স্ক্রিনটা যেন তাদের আই লেভেলে থাকে। কম্পিউটারে এরকম ঘাড় গুছে ল্যাপটপে কাজ করা একদম ঠিক নয়। বেশিক্ষণ ঘাড় এভাবে রাখলেই দেখবেন এই জায়গার মাসেলগুলো স্প্যাজম হয়ে গেছে, ঘাড় তখন টান টান হয়ে গেছে, মানে তখন সোজা করতে গেলেই ঘাড়ে লাগছে। তো এই যে পশ্চার মানে যখন লম্বা টাইমে বসে আমাদের কাজ করতে হয় বা কারোর ক্ষেত্রে হয়তো দাঁড়িয়ে কাজ করতে হয়, অনেকের মানে তার প্রফেশন ডিমান্ড করে যে তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সে দাঁড়িয়ে থাকার সময় তাকে কিন্তু পশ্চার ঠিক রাখতে হবে। একটু নিজেকে স্ট্রেচিং মাঝে মাঝে করতে হবে। বসে থাকার সময় কিন্তু তাকে স্ট্রেচিং করতে হবে, ঘাড় কোমর বা হাতের স্ট্রেচিং করতে হবে, হাতগুলো পাগুলো সোজা করে স্ট্রেচিং করতে হবে। এই ঘাড়ের সিম্পল স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে যাতে মাসেলগুলো সাপল থাকে, মাসেলে যাতে স্প্যাজম যাতে না হয়। তো এই সিম্পল লাইফস্টাইল মডিফিকেশান, কীভাবে বসছি, কীভাবে সময় কাটাচ্ছি, কীভাবে আমি ল্যাপটপে কাজ করছি, কীভাবে দাঁড়াচ্ছি, এইগুলো ইম্পর্ট্যান্ট। এছাড়াও লাইফস্টাইল মডিফিকেশানের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হলো বডি ওয়েট, সঠিক বডি ওয়েট মেনটেন করা, কারণ আনডিউ বডি ওয়েট পুটস দ্য স্পাইন আন্ডার মোর প্রেশার। শরীরের বেশি ওজন মানে শক অ্যাবজর্বারের উপর বেশি ওজন, শক অ্যাবজর্বার নিতে পারবেন, তো সেক্ষেত্রে ডিস্কের প্রবলেম আসবে। এছাড়াও এইগুলো যেমন তার সাথেও একটা রেগুলার এক্সারসাইজ শিডিউলের মধ্যে থাকা, পেট বা পেটের মাসেলগুলোকে শক্ত রাখার জন্য যে এক্সারসাইজ করা, কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ করা, এগুলো কিন্তু দরকার। ফুড হ্যাবিটস কেমন হওয়া দরকার, বা কোন ফুডের ওপরে জোর দেওয়া দরকার আর কোন ফুডগুলো এড়িয়ে চলা দরকার? হ্যাঁ, বডির যেটা মানে স্বাভাবিকভাবেই মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই জাঙ্ক ফুড তো ডেফিনেটলি অ্যাভয়েড করা উচিত। একদম। জাঙ্ক ফুড শরীরে ওজন যেমন বাড়ায়, তেমনি মানে এই ধরনের মানে যাদের স্পাইনের প্রবলেম আছে পেশেন্টদের, তাদের ক্ষেত্রেও কিন্তু যদি শরীরের ওজন আননেসেসারিলি বেড়ে যায় তাদের কিন্তু আরও প্রবলেম বাড়বে। তো জাঙ্ক ফুড অ্যাভয়েড করা উচিত। এছাড়াও মানে যেটা উচিত সেটা হলো যে ভিটামিন ডি, ক্যালসিয়াম রিচ খাবার দাবার খাওয়া, শাক সবজি খাওয়া, দুধ ডিম খাওয়া। যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে লিফি ভেজিটেবলস মানে যেগুলো আপনার কি বলে শাক পাতা খুব ইম্পর্টেন্ট, রিচ সোর্স অফ আয়রন, ভিটামিন ডি। এই ধরনের মানে তাদের হেলদি মানে ডায়েট রিচ ইন ফাইবার, রিচ ইন ভেজিটেবলস, রিচ ইন মিল্ক প্রোডাক্টস কিন্তু ডেফিনেটলি ভালো পেশেন্টদের পক্ষে। ডক্টর, আমাদের এই বর্তমান দিনে দেখা যায় যে এই ধরনের ডিস্ক প্রোল্যাপসের সমস্যা বাড়ছে বা হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা বাড়ছে। আপনি ক্যালসিয়াম বা ভিটামিন ডি রিচ যে ফুডগুলো সেগুলো খেতে বললেন, তার পাশাপাশি সাপ্লিমেন্ট নেওয়ার কি প্রয়োজন থাকে? সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন থাকে, সাধারণত নয়, কিন্তু আমাদের ভারতীয়দের দেখা যায় ভিটামিন ডি লেভেলস খুব কম থাকে। তো ভিটামিন ডি লেভেল কারোর যদি ক্রনিক ব্যাক পেন, নেক পেন হচ্ছে বা একটা সমস্যা শির দ্বারা বা ঘাড় পিঠ কোমর বা হাড়ের সমস্যা চলতে থাকছে, সেক্ষেত্রে ভিটামিন ডি লেভেলস কিন্তু চেক করে নেওয়া উচিত। যদি কম থাকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন কিন্তু নেওয়া উচিত। 60,000 ইউনিটের ভিটামিন ডি অন্তত সপ্তাহে একটা করে 8 সপ্তাহ খেয়ে তারপরে মাসে মাসে ফলো আপ করা, এটা দরকার। এছাড়াও এটা যে কোনো বয়সে আমি বলছি। এছাড়াও মহিলাদের একটা বয়সের পরে যখন তারা পেরিমেনোপজাল এজ বা মেনোপজ যাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটাও দরকার। ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন তাদের ক্ষেত্রেও দরকার। বা পুরুষদেরও 60 ঊর্ধ্বে 65 ঊর্ধ্বে কিন্তু অনেক সময় ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দরকার, কারণ অস্টিওপোরোসিস এমন একটি রোগ যেটা মহিলাদের যেমন হয় বয়স্ক পুরুষদেরও কিন্তু হয়। বা যারা এমন কিছু ওষুধ খান যেমন স্টেরয়েডস বা কিছু অ্যান্টি এপিলেপটিক ড্রাগস, এই সব ক্ষেত্রে এই ধরনের ওষুধ যারা খান তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ভিটামিন ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন প্রয়োজন পড়ে। ডিস্ক প্রোল্যাপস বাড়ছে কেন? আমি বলবো ডিস্ক প্রোল্যাপস বাড়ছে আনরেগুলেটেড জিমিং, পুয়ার পশ্চার, ইনক্রিজ মানে
বডি ওয়েট, আনরেগুলেটেড বডি ওয়েট বা ইনক্রিজ বডি ওয়েট, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ল্যাক অফ এক্সারসাইজ। মানে একদিকে যেমন জিম করতে গিয়ে আনরেগুলেটেডভাবে বা সঠিক তত্ত্বাবধানে জিম না করলে যেটা হয় যে ওজন তোলার সময় আমাদের শরীরে পশ্চারটা ঠিক থাকে না। অনেকে আমরা জিম অ্যাক্সিডেন্টস পাই, যেখানে হঠাৎ করে কেউ জিম শুরু করেছেন কিন্তু সঠিক তত্ত্বাবধানে করছেন না, বেশি ওজন তুলে ফেলেছেন, ডেডলিফট করেছেন, ডিস্ক প্রোল্যাপস হয়ে গেছে। এছাড়া আবার অন দি আদার সাইড আমরা অনেকে পাই যাদের সেডেন্টারি লাইফস্টাইল, রিসেন্ট লাস্ট 6-8 মাসে অনেকটা ওজন বেড়ে গেছে, হাঁটাচলা তেমনভাবে করা হয় না, কিন্তু বিছানা থেকে উঠতে গিয়েই বা একটা হেঁচেছেন বা কোথাও হোঁচট খেয়ে পড়েছেন, তাদের ক্ষেত্রেও স্লিপ ডিস্ক হয়ে গেছে। হ্যাঁ, এরকম তো এরকম ঘটনাও আমরা পাই। তো এটা দুটো এক্সট্রিম। তো আমার অ্যাডভাইস এটাই হবে যে যদি আপনি জিম করতে শুরু করেন হঠাৎ করে, যেমন আমি অনেক দেরি করে নিজে জিম করতে শুরু করেছি, আমি চেষ্টা করি যে আন্ডার সুপারভিশন করার, পশ্চার ঠিক রাখার, কারণ নিজেই রোগী হয়ে গেলে মুশকিল। তো সেটাই যে পশ্চার ওয়েট লিফটিং বা যখনই আপনি অ্যাডভান্সড এক্সারসাইজের দিকে যাচ্ছেন তখন আন্ডার সুপারভিশন করাটা কিন্তু ডেফিনেটলি আমার একটি অ্যাডভাইস। থ্যাংক ইউ ডক্টর বাসু। আমরা ভীষণ সুন্দরভাবে ডাক্তারবাবুর কাছে অনেকগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেলাম। যারা আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে ডিস্ক প্রোল্যাপস নিয়ে কথা বলতে চান বা যারা জানতে চান ডিস্ক প্রোল্যাপস নিয়ে, যারা বলেছিলেন একটা বিশেষ করে আপনারা অনুষ্ঠান করুন, আমাদের L4 L5 এর সমস্যা হচ্ছে তাদের জন্য এই অনুষ্ঠানটা বিশেষ করে হলো। আর আপনাদেরকে বলি, যারা আপনারা এই ধরনের সমস্যায় রয়েছেন, ডেফিনেটলি ডাক্তারবাবু যে নির্দেশগুলো দিলেন বা যেভাবে ডাক্তারবাবু বোঝালেন সেগুলো যদি আপনারা মাথায় রাখেন, সেইগুলো যদি মেনে চলেন, অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের এখনও ডিস্ক প্রোল্যাপস হয়নি, ডাক্তারবাবু যে পয়সারগুলো ভালো রাখার কথা বললেন সেগুলো যদি মেনে চলেন তাহলে আপনার এই ধরনের সমস্যা কিন্তু আগামী দিনে হবে না। আপনারা আপনাদের যে কোনো সমস্যা লিখে জানান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে। আর ডাক্তারবাবুর ঠিকানা, কোথায় ডাক্তারবাবু বসছেন, ডাক্তারবাবুকে আপনারা পাবেন মণিপাল হসপিটাল, মুকুন্দপুরে। আমাদের প্রেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে। যারা আপনারা যোগাযোগ করতে চাইবেন অবশ্যই ওই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবেন। হয়তো একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে তার জন্য, কিন্তু অবশ্যই আপনারা ডাক্তারবাবুকে দেখাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।